আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। কোনো উস্কানিতেই ছড়াবে না সাম্প্রদায়িক অস্থিরতা, বললেন রিজভী। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। ভারত কখনই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সুরক্ষায় 3 স্তরের নিরাপত্তা, সতর্ক যৌথ বাহিনী। আশপাশে থাকা ছোটখাটো কোনো দেশ নয় বাংলাদেশ, মন্তব্য নৌ উপদেষ্টার। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। সারা দেশে 2023 সালে বিভিন্ন সেবা খাতে ঘুষ গ্রহণের পরিমাণ 10,000 কোটি টাকা। তালিকায় এগিয়ে পাসপোর্ট অফিস ও বিচার বিভাগ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে ভারত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ করে বিএনপি। অন্যদিকে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। কোনো উস্কানিতেই বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। দুপুরে নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় বিএনপির এই বিক্ষোভ মিছিল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দলটির এই আয়োজন। মিছিল থেকে নেতারা অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রতি আগ্রাসী আচরণ করছে। নিজের দেশে অন্য দেশের এমবাসির মধ্যে ঢুকে তারা বিরক্ত দেখাচ্ছে। এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। সাউথ ব্লকের উস্কানিতে, তাদের কারসাজিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে। বিগত আওয়ামী সরকারকে পুনর্বাসন ও বহির্বিশ্বে বাংলাদেশকে হেয় করতে এমন চক্রান্ত উল্লেখ করে নেতারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে রুখে দাঁড়াবে জনগণ। গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে ভারতের একটি আজ্ঞাবহ সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের ন্যাক্কারজনক পন্থা অবলম্বন করেছিল। জোর করে আমাদের উপর যদি শত্রুতা চাপিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে বুঝতে হবে আমরা বাংলাদেশিরা কি পারি তা ইয়াহিয়া খান যেমন জানে, মোদিকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দ্বিধা করব না। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একটা কথাই বলবো, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব সার্বভৌমত্ব। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করে নাই। আমরা সর্ব অবস্থায় জনগণকে পাশে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মাঠে থাকবো ইনশাল্লাহ। এর আগে দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মদতে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। নিজ দেশে সংখ্যালঘুদের নির্যাতন করে বাংলাদেশের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো, আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে। সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা ও সেদেশের নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বাইরের কোনো ধরনের উস্কানিতে আমাদের এখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মোজাইক তৈরি হয়েছে, এই জমাট মোজাইককে তারা কখনোই ভাঙতে পারবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগরতলায় সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সহকর্মী এম এ আজিজ সেখানে রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানবো। আজিজ, বিক্ষোভ মিছিলে নেতারা কি বলেছেন আমাদেরকে জানাবেন সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ। আপনি জানেন যে এইমাত্র বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি
বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা মূলত ভারতের আগরতলায় যে বাংলাদেশের উপ হাই কমিশন আছে সেখানে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছেন তারা। তো সেখানে বক্তারা বলেছেন যে ভারতে যে ঘটনা ঘটানো হয়েছে সেটি খুবই নিন্দনীয় এবং জঘন্য কাজ, যেটি মানে কোনো সভ্য দেশ করতে পারে না। তারপরেও তারা যে ঘটনা ঘটিয়েছে সেজন্য তাদের ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা তারা না চায় তাহলে এর বিরুদ্ধে বাংলাদেশ যে সরকার আছেন তাদেরকে, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বক্তারা বলেছেন অবিলম্বে যদি ভারত ক্ষমা না চায় তাহলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে বাধ্য হবেন তারা। এর পাশাপাশি বক্তারা বলেছেন যে ইসলাম আন্দোলনের বক্তারা বলেছেন যে বাংলাদেশের তৌহিদ জনতা যারা আছেন বা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন তারা এত বড় ঘটনার পরেও অনেক বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো ধরনের উগ্রবাদ ছড়িয়ে যাতে না পড়ে সেজন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বক্তারা বলেছেন যে 5 আগস্টের পর মূলত বাংলাদেশ ভারতের থেকে হাত ছাড়া হয়ে গেছে, তার কারণে মূলত ভারতের মাথা খারাপ হয়ে গেছে। তো সে কারণেই মূলত এই যে আওয়ামী সরকারের পতন হয়েছে সেই সরকারকে ফেরাতেই মূলত ভারত এই নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ধন্যবাদ আজিজ, ধন্যবাদ আপনাকে। আগরতলার সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক কমিটি। সেখানকার পরিস্থিতি জানবো আমার সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। শাকিল, জাতীয় নাগরিক কমিটির নেতারা কি বলছেন এই ব্যাপারে? শাকিল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জাতীয় নাগরিক কমিটির নেতারা এ ব্যাপারে কি বলছেন? পাশাপাশি এদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার কারণে ভারতে এক ধরনের সমাবেশ এবং সেখানে মিছিল, এই যে দুটো দেশের মধ্যে দুটো দেশের মানুষের এক ধরনের বিদ্বেষপূর্ণ অবস্থান, কথাবার্তা, এইসব নিয়ে এক ধরনের সাম্প্রতিক সময়ে কিন্তু নানা ধরনের কথা উঠছে, নানা ধরনের সমালোচনা হচ্ছে এবং সেটির প্রতিবাদে আজকে জাতীয় নাগরিক কমিটি তরুণদের যে সংগঠনটি, সেই সংগঠনটি আজকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আজকে তারা এই সমাবেশটি করছেন। তারা এখান থেকে বলছেন যে আগরতলাতে বাংলাদেশ হাইকমিশনে যে হামলা হয়েছে সেটি ন্যাক্কারজনক এবং জাতীয় পতাকার অবমাননা হয়েছে সেখানে, সেটিও ন্যাক্কারজনক এবং সেই ঘটনার প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং তারা এখানে স্পষ্ট করে বলছেন কোন ধরনের আধিপত্য এবং কোন ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম কিন্তু তারা সহ্য করবেন না। পাশাপাশি তারা এও বলছেন যে ওই ঘটনায় যদিও এখন পর্যন্ত ভারত সরকার কয়েকজনকে, ত্রিপুরা রাজ্য সরকার কয়েকজনকে গ্রেপ্তার করেছে, সেটির ঘটনায় তারা দৃষ্টান্তমূলক সাজা প্রত্যাশা করেন। পাশাপাশি এই ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে এবং অন্যান্য স্থানে যেখানে বাংলাদেশের উপ হাইকমিশন বা হাইকমিশন রয়েছে সেখানকারও পর্যাপ্ত নিরাপত্তা রক্ষার দাবি তারা জানিয়েছেন। তারা বলছেন এই ঘটনা বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর এক ধরনের আঘাত বলে তারা অভিযোগ করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশের সাধারণ মানুষের অনুভূতিকে, রাষ্ট্রীয় অনুভূতিকে আঘাত এনেছে এবং সেই আঘাতের জায়গাটা নোটিস করতে হবে ভারত সরকারকে এবং সেটির জন্য যারা দায়ী রয়েছেন তাদের বিচার করতে হবে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে ভারতের দূতাবাস নিরাপদ, পুরো এলাকায় 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী বসিয়েছে ডিএমপি। কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সতর্ক যৌথ বাহিনীও। কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশের চেনসারি বিভাগ। আর দূতাবাসের নিরাপত্তায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। দূতাবাসে প্রবেশের 3টি এন্ট্রি পয়েন্টে তল্লাশি অব্যাহত রয়েছে। বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল, তবে তাদের কোথাও দেখা যাচ্ছে না। দিনরাত 24 ঘন্টা এমন শক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা কয়েক স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি যাতে কোনো ধরনের কোনো সংগঠন এখানে এসে বেআইনি কোনো কিছু করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। বাংলাদেশ 18 কোটির দেশ, ভারতের আশপাশে থাকা ছোটখাটো কোনো দেশ নয়, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেন, প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চায় বাংলাদেশ, কিন্তু প্রতিবেশী দেশটি গায়ে পড়ে ঝগড়া করে। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছেন ওনারা।
GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সেবা খাতের মধ্যে পাসপোর্ট নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে মানুষ। তবে ব্যক্তি পর্যায়ে টাকার অঙ্কে বেশি ঘুষ দিতে হয়েছে বিচার পেতে গিয়ে। সারা দেশে 2023 সালে বিভিন্ন সেবা খাত মিলে ঘুষের পরিমাণ 10,000 কোটি টাকা। টিআইবি খানা জরিপে এসব তথ্য এসেছে এবার। সংস্থা নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারিভাবে কেবল অঙ্গীকার দেওয়া হয়েছে, কিন্তু ব্যবস্থা দেওয়া হয়নি। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এসব কথা বলেন তিনি। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য সমন্বয় শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই। তবু প্রতি সেবার জন্য বায়োমেট্রিক দিতে হয় আলাদা, সশরীরে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাজ শেষ হয় না। আবার পাসপোর্ট ভেরিফিকেশনের নামে রয়েছে বাধ্যতামূলক ঘুষের প্রচলন। এমন সব অভিযোগ সেবা গ্রহীতাদের। টিআইবি বলছে, সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট বিভাগে, তবে পকেট খরচ বেশি হয় বিচার বিভাগে গেলে। মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছে তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43%। 2009 যেটা 2010 প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত শুধুমাত্র সেবা খাতে ঘুষ লেনদেনের জন্য 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। টিআইবি বলছে, মোট ঘুষ লেনদেনের অঙ্কে ভূমি সেবা সবচেয়ে এগিয়ে 10,000 কোটি টাকা। ঘুষ দুর্নীতি কমছে না, বরং প্রতি বছরই বাড়ছে। মানুষ এটি মেনে নিয়েছে বলেও জানান ইফতেখারুজ্জামান। বলেন, সামাজিকভাবে প্রতিরোধের কোনো উদাহরণ নেই। মানুষ কিন্তু দুর্নীতিবাজদেরকে আগের মতো আর ঘৃণা করে না, বা যে এক ধরনের সম্ভাবনা আছে দুর্নীতিবাজদের সামাজিকভাবে প্রতিহত করা, সেটা কিন্তু নয়। দুর্নীতিবাজদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি করা হয়। এর আগেও 9 বার সেবা খাতের অনিয়ম তুলে ধরেছে টিআইবি। প্রতিবার সুপারিশও দেয়া হয়েছে, তবে সরকার কখনোই তা আমলে নেয়নি। পুলিশের কথা যেটা বললেন, কবে নাই, মানে একই অবস্থানে আছেন, মানে এর বিষয়টা। কারণ পুলিশ তো ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ে দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে আর কি। দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা দেওয়া হয়, বিভিন্ন ধরনের অঙ্গীকার করা হয়। আমরা যখন প্রতিবেদন প্রকাশ করি, আপনারা যখন প্রতিবেদন প্রকাশ করেন, সেগুলো সাধারণত প্রত্যাখ্যাত হয়, সেগুলো কাজে দেয় না বা বিবেচনায় নেওয়া হয় না, শুধুমাত্র ঘোষণা দিয়ে সীমাবদ্ধ থাকে। প্রতি 2 বছর পর পর এই জরিপ করে সংস্থাটি। এবার তুলে ধরা হয়েছে 2023 সালের চিত্র। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শুরু হলো নিবন্ধন ফিরে পেতে জামায়াতের করা আপিল শুনানি। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 4 সদস্যের বেঞ্চে শুরু হয় শুনানি। আদালত 10 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। জনস্বার্থে রিট পিটিশন হয়নি, এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। এবং তারা যে রিট পিটিশন করেছেন, তাদের আসলে এই রিট পিটিশন করার ক্ষেত্রে তারা নিজেরাই রিট পিটিশন যে করেছেন, তাদের এই ধরনের কোনো লোকাল স্ট্যান্ডাই ছিল না। এই আপিলেই আজকে শুনানি শুরু হয়েছে, আংশিক শ্রুত হিসেবে গণ্য হয়েছে এবং আগামী মঙ্গলবার পুনরায় শুনানির জন্য থাকবে। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালানোর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে এমন কাজ আর করবে না পুলিশ। আমি অত্যন্ত দুঃখিত, আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিয়ে। আমরা কেন এই কাজ করতে গেলাম? কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাম? কেন? এই কেনর জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না, আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি। চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে নবীন অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজে এসব কথা বলেন সেনাপ্রধান। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
এবার 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 213 জন এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট ও 4 জন ট্রেনি অফিসার কমিশন লাভ করেন। সোর্ড অফ অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পান আব্দুল্লাহ আল আরাফাত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকতে কমিশন প্রাপ্ত অফিসারদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর গৌরব অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান সেনাপ্রধান। যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দীর্ঘ ট্রেনিং শেষে ক্যাডেটরা কমিশন পাওয়ায় খুশি তাদের স্বজনরা। ও যখন প্যারেড করছিল আমার অনেক চোখে পানি চলে আসতেছিল, এতই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার ছেলে যাতে দেশের সেবা করতে পারে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নিজেকে নিয়োজিত করতে পারে, যে কোনো সমস্যা মোকাবেলায় নিজেকে যাতে উৎসর্গ করতে পারে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।